নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের মোড়কে নির্বাচনের প্রস্তুতি, কৌশলের পথে জামাত। 2 মেরুতে বিএনপি জামাত। বিএনপির 2 শতাধিক নেতা পেলেন প্রার্থীতে সবুজ সংকেত। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। আমি কাউসার খোকন। কাউসার ভাই, আমি আজকে আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই। ফ্লোরটা আমি নিলাম। জি, থ্যাংক ইউ। মাইন্ড করেন নিতে আবার? না। আচ্ছা, ঠিক আছে, আমার কাজ কমাই দিচ্ছে। আচ্ছা, আপনার সামনে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা একটা উৎসব মুখর পরিবেশে অনেকদিন পর একটা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তরুণ ভোটারদের নির্বাচন। আমরা যারা ভোট দিতে পারেনি গত 17-18 বছর, সুযোগ পাইনি, তারা উন্মুখ হয়ে আছে যে ভোটটা দিব। কারণ ভোট কাদের দিয়ে হবে? রাজনৈতিক দলগুলোকে নিয়ে। যে দলগুলো নিবন্ধন আছে, আপনারা জানেন যে সাবেক যে সরকার ছিল তাদের দলটি নিবন্ধন স্থগিত করা হয়েছে। এখন মূল লাইমলাইটে আছে বেশ 3-4টি দল। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, আচ্ছা বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্রদের দ্বারা যেটা এনসিপি। তো আমরা একটু আজকে জামাতের ব্যাপারে প্রথমে শুনবো আপনার কাছ থেকে, তারপরে বিএনপি পরে বলেন। জামাত, আপনার দেখা যাচ্ছে যে মাঠেও রয়েছে, নির্বাচনী প্রস্তুতিও তারা পরিপূর্ণ হচ্ছে। যেমন নির্বাচন প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? আমরা প্রার্থিতা বাছাই বুঝি, তারপর যারা প্রার্থিতা গ্রিন সিগন্যাল পাবেন তাদেরকে আবার ইশতেহার তৈরি, বিভিন্ন ধরনের। আসলে কি কৌশলে আগাচ্ছে জামাত, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ কাজল ভাই। আপনি জানেন যে আপনি যেটা বললেন যে জামাত আন্দোলনও নেমেছে আর নির্বাচনের প্রস্তুতি চলছে, এটা সত্যি। ওরা 5 দফা পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলন করতেছে। সেই আন্দোলন করতেছে, শুধু আন্দোলনই করতেছে না, তারা থেমে নেই সেইখানে। তারা তাদের কাজ সবই সক্রিয় রেখেছে, যেমন নির্বাচন প্রচারণা, প্রস্তুতি, প্রার্থিতা চূড়ান্ত করা, কে কোথায় বসাবে। আমরা যদি একটু ফিরে যাই ডাকসু ও জাকসু নির্বাচনে, আমরা অনেকেই ধারণা করতে পারিনি যে জামাতের শিবিরের জামাতে ইসলামীদের ছাত্র সংগঠন জয় হবে, যে সবারই একটা ধারণার বাইরে ছিল। তারা কিন্তু এতদিন যারা আপনারা যেটা বলে মানে গত সরকার বলা হয় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, তো নিষিদ্ধ করার পরে কিন্তু তারা লুকায় ছিল বা যাই করো, কিন্তু তাদের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না। তারা তাদের কাজ, যে শিডিউল কাজ তারা রেগুলার করছে। আপনি জানেন কাজল ভাই, জামাত কিন্তু একটা ডিসিপ্লিনড একটা সংগঠন, দল। ওদের প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা, নিয়ম শৃঙ্খলা, প্রোটোকল মেনে চলে, যেটা আমরা অন্যান্য দলের মধ্যে পাই না, খুব একটা দেখা যায়। এদের দৈনন্দিন লাইফস্টাইল, খাওয়া, ঘুমানো, পড়া, শোনা, নামাজ পড়া, এই আন্দোলনে যাওয়া, মিটিং করা, সবই একটা শিডিউলের মধ্যে থাকে, যেটা আমরা অন্য দলের মধ্যে পাই না। আর এই ডিসিপ্লিন বা এই কৌশলগত কারণে তারা অনেকটা আগে গেছে, যেটা আমরা ডাকসু নির্বাচনে তার প্রভাব পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে মাঠে থেকেও কিন্তু তারা মাঠে আছে, যে দাবি 5 দফা দাবি নিয়ে মাঠে আছে। আমরা অন্য দলে দেখা যায় কি, যেমন গত বিএনপিতে দেখেছি যে তারা আন্দোলন দেখে অন্য কাজ বন্ধ, শুধু আন্দোলনই করেছে। কিন্তু এরা কিন্তু আন্দোলন পাশাপাশি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালু রেখেছে, তারপরে আপনার এমনকি আপনি জানেন যে জামাতের আমির শফিকুর রহমান চিকিৎসার জন্য গেছে, চিকিৎসা শেষেও তিনি আবার সক্রিয় হয়ে পড়েছেন রাজনীতির মাঠে, বিভিন্ন মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন। এইটা একটা দলের জন্য আমি বলবো যে একটা কি বলে আদর্শ একটা বিষয়। যে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন একটা রিপোর্টিংয়ে বেরিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আপনার দিনটা ছিল শনিবার বিকালে জামাতে ইসলামের একটা বিক্ষোভ মিছিল বেরিয়েছে। কিন্তু বিক্ষোভ মিছিলে আমি দেখেছি স্লোগান ছিল নির্বাচনমুখী। তাদের যে নির্বাচনের প্রতীক দাড়িপাল্লা, সে দাড়িপাল্লা নিয়ে তারা প্রকাশ্যে ভোট চাচ্ছে এবং বিভিন্ন নির্বাচনমুখী যে স্লোগানগুলা, অমুক ভাইকে ভোট দিন, জামাতে ইসলামকে ক্ষমতায় আনুন, বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি তাদের যে কৌশল বলবো, কেন নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠ কৌশল ছাড়া সম্ভব না। রাজনীতি খেলাই হচ্ছে কৌশলে। আপনি কতটুকু প্রতিদ্বন্দ্বী চেয়ে এগিয়ে আছেন কৌশলে? আপনি কৌশল যত ভালো খেলতে পারবেন, খেলা তত জমবে। আপনি এই জন্যই জামাত ওদের মত বিনিময় সভা করতেছে, তাদের দলের অধিক লোকজনদের নিয়ে বসতেছে,
হ্যাঁ প্রচারণা চালাচ্ছেন, জনসংযোগ করতেছেন, ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তাদের ওরা নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। এবং জুলাই যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ভার নিয়েছেন এবং তাদের রেগুলার যোগাযোগ করতেছেন, তারা কেমন আছে, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেছেন। মানে রুট পর্যায় থেকে মানুষের মনে প্রবেশ করার যে কৌশলগুলো, এগুলো কিন্তু জামাতের জানা আছে। আচ্ছা, আমরা আরো ভবিষ্যতে দেখবো, কারণ ফেব্রুয়ারিতে আরো সময় আছে। মাঠের খেলা এবং নির্বাচনী খেলা জামাত কতটুকু এগিয়ে যায়, এটা আপনার মুখ থেকে আমরা শুনবো ভবিষ্যতে। এখন কাজল ভাই, আপনি তো জানেন যে ডক্টর ইউনূস রাতের বেলা ঢাকা ছাড়ছেন যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে, জাতিসংঘের 80তম সম্মেলনে যোগ দেওয়ার জন্য, তাকে বরণ করার জন্য অনেক লোক উদ্গ্রীব হয়ে আছেন। আবার এটা শোনা যাচ্ছে যে তার প্রতি এটা দেখেন কাজল ভাই, সব সময় আমাদের হচ্ছে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আওয়ামী লীগের কেউ গেলে বিএনপির এখানে প্রতিবাদ সভা বিক্ষোভ করতো, এটা শান্তিপূর্ণই হয়। এখন দেখা যাচ্ছে যে এইটাও শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাবেন, সেইখানে আওয়ামী লীগের লোকজন ওইখানে প্রতিবাদ বিক্ষোভ করতে পারেন, এরকম একটা ধারণা করা যাচ্ছে। এই বিষয়ে যদি আপনি আমাদের। আচ্ছা, আপনি যেমনটা বললেন, রবিবার রাত 1:40 এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং আজকে যখন আমরা টকশোটা করছি, আজকে দুপুরের দিকে উনি পৌঁছে যাওয়ার কথা, যেহেতু 12 থেকে 13 ঘন্টা লাগে। আপনার দুবাইতে ট্রানজিট আছে, ওখানে কিছুক্ষণ থামবেন। তো ওনার যে বহর, উনি যাদের নিয়ে যাচ্ছেন, আমরা তো জানতাম 4 দলের, এখানে কিন্তু আরও 2-1 যোগ হয়েছে। আমি নামগুলো বলে আমরা ওনার ডিটেলসটা আমি নিউজটা বলছি। সেটা হচ্ছে আপনার 5 রাজনৈতিক নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, এরা নতুন যোগ হচ্ছে, এনারা সঙ্গে যাবেন। এছাড়া তো প্রেস সেক্রেটারি আপনার শফিকুর রহমান যাচ্ছেনই। আচ্ছা, যেটা হচ্ছে আপনার 22 তারিখ উনি জেএফ কেনেডি বিমানবন্দরে নামবেন, ওখানে একটা বিক্ষোভ কর্মসূচি করবে আওয়ামী লীগ। কিন্তু এটা আবার তাদেরকে স্বাগত জানানোর জন্য আবার বিএনপি, জামাতে, এনসিপি এবং প্রবাসী ব্যানারে, নিউ ইয়র্কের প্রবাসী ব্যানারে তারা সেটা ওয়েলকাম জানাবে। তার একদিকে বিক্ষোভ হবে বা কালো পতাকার নির্দেশে, আরেকদিকে অনুষ্ঠান হবে, মানে দুটো ভারসাম্য। আর আমি গতকালই বলেছিলাম যে নিউ ইয়র্ক বা দেশের বাইরে বিক্ষোভগুলো অতটা বাংলাদেশের মতো অতটা উত্তপ্ত হয় না, ওটা একটা শৃঙ্খলার মধ্যে থেকে এরা করবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বা এই প্রশ্নটা হয়তো করতেন, আমি নিজে আগে উত্তর দিচ্ছি। প্রধান উপদেষ্টা ওখানে জাতিসংঘে যে ভাষণটা দিবেন, ভাষণটা 26 তারিখে ভাষণে কি বলবেন, আমরা একটা আন্দাজ করছি রোহিঙ্গা সমস্যা আমাদের অনেক বড় সমস্যা। তারপরে ট্রাম্প প্রশাসন এসে আপনার অর্ধেক তাদের সাহায্য কমিয়ে দিয়েছে, অনেক এনজিও বন্ধ হয়ে গিয়েছে, অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্বাভাবিক কার্যক্রম অনেকটাই বন্ধ। তাই এই ফান্ডটা বাড়ানোর জন্য রোহিঙ্গাদের কিভাবে প্রত্যাবর্তন করা হবে, কিছু রোহিঙ্গা তো গেছেই, গত বছর গেছে, কিন্তু এই প্রক্রিয়াটা আরও দ্রুত করার জন্য চীনের সাথেও বৈঠক হতে পারে। আরেকটি বড় সমস্যা হচ্ছে শুল্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক সমস্যা, অবাধে কীভাবে অন্যান্য দেশে আপনার সাইডলাইন যে বৈঠকগুলো হবার কথা রয়েছে, যদি হয় তাহলে সম্ভবত এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু ফোকাসটা হবে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন, সব কিছু মিলে একটা জবাবদিহিতে যে নির্বাচন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা অর্থনীতি বিষয়ে আরও ইনভেস্টমেন্ট চাইবেন, এইসব বিষয়ে আসলে আলাপ আলোচনা হবে। আর উনি 26 তারিখে তো ভাষণ দেবেন, ভাষণে রোহিঙ্গা ইস্যু এইসব আসতে পারে। ভাষণের পাশাপাশি আমরা গতবারও দেখেছি যে জাতিসংঘে এই সম্মেলনে আনঅফিসিয়াল কিছু মিটিং হয়, সাইডলাইন যে মিটিংগুলো আমরা বলি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে রাষ্ট্রপ্রধানের আনঅফিসিয়াল মিটিং, এগুলো হবে। পাশাপাশি উনি 2রা অক্টোবর বাংলাদেশে ফিরে আসবেন। এই কর্মসূচি, এটা সরকারি কর্মসূচি। তো আমরা অধীর আগ্রহে প্রধান উপদেষ্টার 26 তারিখের ভাষণের দিকে এবং বিভিন্ন সাইডলাইন বৈঠকের দিকে তাকিয়ে আছি। আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসবে, রোহিঙ্গা সমস্যাটা আরও ভালোভাবে তুলে দেওয়া হবে বহির্বিশ্বের কাছে, কারণ সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ওখানে আসবেন। তো আমার হাতে এই ছিল। আগামীকাল হয়তো আমরা প্রধান উপদেষ্টা ফেরার পরে কী কী হয়েছে সেটা বলতে পারবো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে সেটা হচ্ছে বিএনপি তো পুরা আপনার 6 তারিখ থেকে 6 আগস্ট থেকে 2026 তারিখ থেকে নির্বাচনমুখী দল হয়ে গেছে। তারা নির্বাচন চাচ্ছে, যত দ্রুত সম্ভব সংস্কারের কথা বলে, তারা বলছে আমরা সংস্কার করে দিব, এই সরকার যতটুকু করেছে।
তো এই বিএনপি শোনা যাচ্ছে বিএনপির কিছু নেতারা কয়েক শতাধিক বা 2-3 শতাধিক নেতাদের গ্রিন সিগন্যাল পেয়েছেন তারা নির্বাচন করার জন্য। এই সম্বন্ধে আপনার কাছে কি ইনফরমেশন রয়েছে? হ্যাঁ কাজল ভাই, আপনি যেটা বলছেন সেটা ঠিকই শোনা যাচ্ছে যে 2 শতাধিক নেতাকর্মী তাদের সবুজ সংকেত পেয়েছেন। সেটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে নির্বাচনমুখী সব দলই, জামাতও নির্বাচনমুখী, তাদের প্রস্তুতি চলছে, এনসিপি তাদের প্রস্তুতি চলছে। তারা তো এনসিপি তো আপনার 5 আগস্টের পরে থেকে তারা সারা দেশে তাদের দল গঠন করা এবং সমন্বয় করা প্রস্তুতি তাদের শুরু হয়েছে সেই আপনার 5 আগস্টের পর থেকেই। এরপরে আসেন জামাত, বিএনপি, কেউ বসে নেই, তারা সবাই সবার জায়গা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, দলকে গোছাচ্ছেন এবং আসন গোছাচ্ছেন। আপনি জানেন যে 50টি বিএনপি 50টি আসনের মতো প্রার্থী বাছাই হয়ে গেছে, যাচাই বাছাই চলতেছে। এখন দলের যে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তাদেরকে নেতাকর্মীদের বলে দিয়েছেন যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। তো চলছে সেইভাবে যাচাই বাছাই, প্রার্থীদের যাচাই বাছাই চলতেছে, কোন আসনে কাকে দেবে সেগুলো সিলেকশন চলতেছে। পাশাপাশি তারা কি করতেছেন, নির্বাচনী ইশতেহার তৈরির কাজও শুরু করে দিয়েছে। তো এটা ভালো। আমি আগে যেটা শোনা, সুস্থ গণতান্ত্রিক চর্চা যে নির্বাচনমুখী সবাই থাকবে। আর যেটা বিএনপি আপনি বললেন যে অনেক আগে থেকে বলতেছিল যে দ্রুত নির্বাচনটা দেওয়া, আমি তাদের সাথে একমত। কারণ হচ্ছে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই, যত নির্বাচন পেছাবেন তত সমস্যা বাড়বে, অস্থিরতা বাড়বে। এই যে গতকালও আমি শুনলাম যে রাজধানীতে আইন শৃঙ্খলার বাহিনী পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। এটা শুধু একটারই ঘটনা না, চারিদিকে আপনার এই বিভিন্ন সমস্যা বাড়ছে। তো আপনার সংস্কার করবে, এই যে আপনি যেটা প্রায় বলেন যে কাজল ভাই, যে সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। এটা একদিনে বা 2 দিনে শেষ করা বা 3 মাসে 6 মাসে শেষ করার বিষয় না। এটা হচ্ছে আপনি ধারাবাহিক চলবে, এই সরকার করবে, পরবর্তী সরকার এসে করবে, এটা চলতে দেবে। আমাদের সংস্কার অনেক কিছু আছে, 1-2টা বিষয় না যে একটা সংস্কার করে শেষ করে দিলাম। তো নির্বাচনের যে কথাটা বিষয় যে বিএনপি বলতেছে তাদের এটা যৌক্তিক যে আপনারা নির্বাচন দেন, আপনারা যেহেতুটুকু সংস্কার করেছেন বাকিগুলো আমরা করব। তো এই জন্য তারা নির্বাচনের জন্য কি বলে এটাকে, সরকারকে তাগাদা দিচ্ছেন যে নির্বাচন দ্রুত দেন। আর কিন্তু আমার অনুরোধ আপনার কাছে থাকবে, আপনার সাথে যদি কোনো বিএনপি নেতার সাক্ষ্য থাকে, যেন আপনি সাংবাদিকের সংগঠনের সাথে জড়িত আছেন, আপনি একটা কথা সব দলকেই বলবেন যে আপনার নির্বাচনে যেন বাণিজ্যটা বন্ধ হয়, প্রার্থী বাণিজ্য। যার যত টাকা দিয়ে একটা সব দলের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে আমি এত কোটি টাকা দিলাম, আমি ওইটাকে ফর্মটা কিনে নিলাম, এইটা যেন না হয়। তাহলে হয় কি, যারা যোগ্য তৃণমূল থেকে সারা বছর মাঠে থাকলো, বিএনপি বা জামাত বা যে দলেরই হোক, একজন কর্মী উঠে এসে তার জনপ্রিয়তা আছে কিন্তু টাকা নাই বলে তাকে ফর্মটা দেওয়া হলো না, এই জিনিসটা যাকে বলে মনোনয়ন বাণিজ্য নামে খুব পরিচিত। এটা গত সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ যে আপনার অনেক সিনিয়র নেতাদের আপনি মনোনয়ন দেন নাই, ব্যবসায়ী বা তরুণরা কাজ করবে, নতুনরা কাজ করবে, যারা যোগ্য যেই হোক, XYZ যেই হোক, সে আসুক, ওয়েলকাম, সে কাজ করুক, আমরা সবাই চাই। কিন্তু কথা হচ্ছে অযোগ্য লোকরাও যখন টাকার বিনিময়ে প্রার্থী হয়ে যায়, তখন একটা রাজনৈতিক আদর্শতা নষ্ট হয়ে যায়। আর যেটার জন্য করা সেটা কিন্তু সেই রেজাল্ট আমরা পাবো না। কাজল ভাই, আপনি জানেন যে আমাদের 5 আগস্টের যে জুলাই আন্দোলন, সেখানে কিন্তু আমরা দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি। জামাত শিবির এক হয়ে কাজ করেছে, বিএনপি, তারপরে এনসিপি, তখন তো এনসিপি ছিল না, শিক্ষার্থীরা। এর আগেও যখনই বিএনপি কোনো কর্মসূচি ডাক দিতে জামাত তাদেরকে সমর্থন করতেন এবং সক্রিয়ভাবে তাদের সাথে সঙ্গে ছিলেন। তো এই পুরো আন্দোলনে জামাত বিএনপি একসাথে ছিলেন। তো এখন হচ্ছে দেখা যায় সব ঠিক আছে, নির্বাচন হবে, এখন তারা দুই মেরুতে কেন? এটা যদি আপনি আমাদের একটু বলতেন। এখন আদর্শগত যদি আপনি চিন্তা করেন, প্রতিটা দলের এক একটা আদর্শ থাকে। বিএনপির আদর্শ আলাদা, জামাতের আদর্শ আলাদা,
এটা আপনার জুলাই আন্দোলনের সময় দেখা গেছে যে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছে এবং এক পর্যায়ে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ে অনেক প্রভাবশালী নেতারাও বলেছেন আন্দোলনটা এখন আর শিক্ষার্থীদের হাতে নেই, জামাত এবং বিএনপির হাতে চলে গিয়েছে। তার মানে এরা একসাথে আন্দোলন করেছে। দৃশ্যপট পাল্টে যায় 6 তারিখের পর থেকে। কোন জায়গায় দৃশ্যপট পাল্টে যায়? 6 তারিখ 5 আগস্টের পর থেকে 8 তারিখে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করলো, তারপর থেকেই জামাত সংস্কারের পক্ষে চলে গেল। আর বিএনপি কত দ্রুত নির্বাচনটা দেওয়া যায় সেই চাপটা অব্যাহত লাগে। এই জায়গা থেকে শুরু দুই দলের মেরুকরণ। এবং এইটা কখন আরও ব্লাস্ট করলো যখন জানেন, এটা ব্লাস্ট করলো ডাকসু এবং জাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের ভূমিধস জয়, যেটা আপনি বললেন। ছাত্রদল একটা আবেগী দল, ছাত্রদল ঠিকই বলতেছে তারা 16 বছর ক্যাম্পাসে যেতে পারেনি, কিন্তু জামাত তো আরও বেশি 20 বছর ধরে আপনার গোপনে তাদের কার্যক্রম চালিয়েছে। এবং যখন 5 আগস্টের পর থেকে তারা, আপনি জানেন যে প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফাইড মেশিন দিয়েছে। তারপরে যারা গরিব শিক্ষার্থী তাদের কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের পরিবারকে সাহায্য করছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের কাছে গেছেন। বিএনপি কজনের কাছে গেছেন? আপনার কাছে কোনো রেকর্ড আছে? জুলাই আন্দোলনে যারা আহত হাসপাতালে দেখা যাচ্ছে মির্জা ফখরুল যে একটা ফটো সেশন দাঁড়িয়ে সুন্দর করে দাঁড়িয়ে, কিন্তু তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন কয়জনের? হ্যাঁ, মাঝে মাঝে তারেক রহমানকে দেখা যায় অমুকের দায়িত্বভার, কিন্তু খুবই নগণ্য। এখানে জামাতের কৌশলের কাছে বিএনপি বারবার মার খাচ্ছে। এই ভয়টার কারণে বিএনপি জামাত দূরত্ব পাচ্ছে। আরেকটা হচ্ছে পিয়ার পদ্ধতি। জামাত সবসময় বলছে, জামাতের সাথে এনসিপি এবং কিছু ইসলামিক দল, ইসলামিক ঐক্যজোট, তারা বলছে যে 52 বছর ধরে নির্বাচনে বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশ যেখানে মালয়েশিয়ার হওয়ার কথা আরো পেছনে এসে পড়ছে, তাহলে কি লাভ হয়েছে? তাই পিয়ার পদ্ধতি এইখানে আপত্তি হচ্ছে বিএনপি উদাহরণ দিচ্ছে পিয়ার পদ্ধতি হচ্ছে অনজনপ্রিয়, এটা পাবলিক বুঝে না। এখানে ফারাকটা আরো বাড়ছে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইস্যুতে, যেমন সাধারণ আপনার মাঠের আন্দোলনের কথাও যখন বলা হয় তখন একে অপরকে খোঁচা দিয়ে কথা বলে। আমি সর্বশেষ একটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সেটা হচ্ছে গত শুক্রবার চট্টগ্রামের জামাতের সমাবেশে দলটির আঞ্চলিক যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপি হবে বিরোধী দল। এটা বলার তো কোনো দরকার ছিল না, কেন বিএনপি হচ্ছে বৃহৎ একটি রাজনৈতিক দল এবং তারা মাঠে ঘাটে মার খেয়েছে, পোড় খাওয়া রাজনৈতিকবিদ তারা। আর জামাতের আপনি যেটা বললেন খুবই সুশৃঙ্খল দল। আপনি কোনো সময় শুনেছেন যে জামাত এক জায়গায় প্রার্থী দিচ্ছে সেখানে তাদেরই একজন স্বতন্ত্র প্রার্থী, আজ পর্যন্ত কোনো রেজাল্ট নেই, তারা প্রচার বিমুখ। আপনি প্রকাশ্যে কোনোদিন চাঁদাবাজি করতে দেখেছেন? হ্যাঁ, এখন ওদের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা ব্যাংকে লোক দিয়েছে, তারা শিক্ষাঙ্গনে লোক দিয়েছে। এখন যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি তো লোক ওখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। কিন্তু বিএনপি 6 তারিখ থেকে কি হয়েছে, বিএনপির নাম ভাঙিয়ে পথে ঘাটে বিভিন্ন ফল বিক্রেতা থেকে যে মাছ ব্যবসায়ী থেকে চাঁদাবাজি, এটা 2700 জনকে বহিষ্কার করা হয়েছে বিএনপির। এবং চেষ্টা করছেন তারেক রহমান বাইরে থেকে, কিন্তু আপনি দেশে এসে আপনার দলকে যেভাবে সংগঠিত করতে পারবেন, দলকে যেভাবে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন, আপনি ভার্চুয়ালি একটা দেশ থেকে দেখে যে আপনারা এইসব করেন না, সামনে নির্বাচন খুবই কঠিন হবে, আমরা তো বাঙালি জাতি, আমরা তো ডান্ডা খেয়ে অভ্যস্ত, আপনি সুন্দর সুন্দর মিষ্টি কথা তো আমরা ভাই কাজ হবে না। তাই বলতেছি যে সামনে নির্বাচন, দেখা যাক নির্বাচনে কি হয়। যেমন বিএনপির জন্য অ্যালার্ম একটা ধাক্কা বড় যে ডাকসু এবং ডাকসু, এটা মনে হচ্ছিল আমরা ফেম, উই আর দ্য পলিটিক্যাল পার্টি অফ ফ্রন্ট, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা সবসময় আন্দোলনের সামনে ছিলাম, আমরা হেসে গেলে জিতবো। ফলাফল কি হয়েছে? গণেশপুরা উল্টে গেছে। এখন এইটাকে থেকে যদি শিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন অনেক বড় সিনারিও তৃণমূল পর্যায়ে, এটাকে যদি শিক্ষা নিয়ে বিএনপি আগে যেতে পারে তাহলে নির্বাচনে ভালো ফলাফল করবে। নাহলে কৌশল, যেভাবে জামাত কৌশলে এগিয়ে যাচ্ছে, জামাতের কাছে তারা ধরাশায়ী হারবে, এতটুকু বলা যায় না, কেন নির্বাচন অনেক বড় জিনিস, একটা আমরা অন্যরকম দৃশ্য দেখতে পারবো। ডাকসু নির্বাচনে একটা বড় একটা মেসেজ বিএনপির জন্য, সেই মেসেজটা নিয়েই কাজ করা উচিত। আচ্ছা সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের মুখ থেকে যে কথাগুলো শুনছিলেন, আমরা গণমাধ্যম কর্মী সাধারণ মানুষের কাছে যাই, সাধারণ ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সবার কাছে আমরা যাই, তাদের মনের
কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের নিজেদের কোনো বক্তব্য এখানে প্রচার করি না, খবর সংযোগের কোনো বক্তব্য আমরা প্রচার করি না। আমরা গণমাধ্যম কর্মী কাকে বলা হয়? গণমাধ্যম হচ্ছে সাধারণ মানুষের মুখের কথা আমরা তুলে ধরি। তাই আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আগামীকাল আবার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আরেকটা ভালো কথা, আমাদের কমেন্টে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি, কোন দল নিয়ে আপনারা জানতে চান আমাদেরকে লিখে পাঠাবেন, আমরা সেটা বলার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।